যে পড়িয়েছি আমি প্রাইমারি চাকরি ছেড়ে দিয়েছি 21-এর প্রাইমারি, আবার বর্তমানে এসে একটা চাকরি এখন সেটিং কথাটা শুনতে হচ্ছে, আমার অবাক লাগছে। তো যতবার মিটিং হয়েছে ব্রাত্য বসুর সঙ্গে, আমার প্রত্যেকটা মিটিংয়ে আমার সঙ্গে সহকারী হিসেবে চিন্ময়দা ছিল। চিন্ময়দা, আজারউদ্দিন, আরও মৃন্ময়দা, সবার সামনেই আলোচনা হতো। এবার যখন দায়িত্বটা আমি নিয়েছি, এবার দায়িত্ব নেওয়ার পরে একটা আমরা অর্গানাইজভাবে কাজ করে গেছি। প্রত্যেকটা মুহূর্তে মেহবুবদার সাথে আমার কথা হয়েছে মুর্শিদাবাদের হাবিবের সাথে, আমি বৃন্দাবনদার সাথে, এবং মিটিংগুলো যাতে আরও কেউ থাকতে পারে আমি বারবার তাদেরকেও রিকোয়েস্ট করেছি, কিন্তু মেহবুবদা আসতে পারিনি, দিল্লিতে ছিল। তার সঙ্গে বারবার কথোপকথন আলোচনার মাধ্যমেই প্রত্যেকটা মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম। এবার আসি মূল প্রশ্নে। আপনাদের মনে হতে পারে যে মঞ্চে ধৃতিশদা আরও কিছু বলতে পারতো। হ্যাঁ, আপনারা যেহেতু দেখেছেন যে আমরা কেস নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু আমি সুন্দর করে ব্যাখ্যা করি বা বলি, ধৃতিশদা ওখানে এত নমনীয় কেন? দেখুন, চাকরি হারার পরে না, মানে সত্যি কথা বলতে কি, আমরা একটা অন্ধকার জগতের মধ্যে যেন বিরাজ করছিলাম। মানে মানসিকভাবে একেবারেই বিধ্বস্ত এবং বিপর্যস্ত। আমার মেয়ে স্কুলে যেতে পারছে না, তার স্কুল যাওয়াটা বন্ধ, আমার মা অসুস্থ হয়ে পড়ছে। এমন সময় আমার মনে হয়েছে যদি বেতনটা চালু রাখা যায় কোনোভাবে, অ্যাটলিস্ট রিভিউটা করা পর্যন্ত বেতনটা চালু থাক, তারপর রিভিউয়ের পরে মানে ক্ষীণ আশা। তো যেভাবে আমরা ব্রাত্য বসুর সাথে মিটিংগুলো করেছি, চিন্ময়দা, আমরা যখন প্রতিবারই মিটিং করেছি আমাদেরকে আশ্বস্ত করছে ব্রাত্য বসু যে আপনাদের স্যার আমাদের বলছেন বেতন চালু থাকবে, সরকার তোমাদের টার্মিনেট করবে না। এরকম একটাভাবে যখন আশ্বাস পাওয়ার পর যখন মঞ্চে মুখ্যমন্ত্রী আছেন, তখন তার সামনে হয়তো আপনারা যেভাবে প্রত্যাশা করেছেন আমার এইগুলো বললে ভালো হতো, আমি স্বীকার করছি হয়তো আমার ভুল হয়েছে, হয়তো বললে ভালো হতো, কিন্তু সেই মুহূর্তে আমার পক্ষে আমি সেটা করে উঠতে পারিনি। আমাদের পয়েন্টগুলো মেহবুবদা সুন্দর করে বলেছে, এবং আমি আমার অ্যাঙ্করার হিসেবে আমার বলা হয়েছে তুমি কিছু বলতে পারবে না, তবু আমি এক দু কথা বলার চেষ্টা করেছি। এবং আপনারা হয়তো ভাবছেন যে ধৃতিশ আরও বলুক, এইরকম সুযোগ পেয়ে কেন হাতছাড়া করলো। দেখুন, আন্দোলন কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা জানি। ওয়াই চ্যানেলে 47 দিনের মধ্যে 42 দিন রাত ওখানে কাটিয়েছি। আবার যদি আন্দোলন করতে হয় এই রাস্তায়, তো সবার সেই সরকারের বিরুদ্ধে, এই দুর্নীতিপরায়ণ সরকারের বিরুদ্ধে, যে দুর্নীতিপরায়ণ সরকারের মানে সমস্ত আধিকারিক শিক্ষা দপ্তরের তারা জেলবন্দি, ফলে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে যে লড়াই বা চোখে চোখ রাখতে হয় তা কিন্তু আমরা করতে পারবো, আমি সেটা জানি। যদি আমার আশ্বাস উনি যা দিয়েছেন, যেই মাত্র ভলেন্টারি শব্দ বলেছেন, সঙ্গে সঙ্গে বলেছি ম্যাডাম আপনি ভলেন্টারি শিক্ষক আমরা মানতে পারবো না, এটা আমি কেন বললেন? আমি স্টেজে দাঁড়িয়ে যখন বলেছে রাকেশ ত্রিবেদীর কথা, আমি ছুটে গিয়ে বলেছি, মেহবুবদাকে বলেছি, ব্রাত্য বসুকে বলেছি, এই লয়ারকে আমরা মানি না। কারণ ওই ম্যাডামকেও বলেছি যে ম্যাডাম দেখুন, মুখ্যমন্ত্রীকে বললাম যে এই রাকেশ ত্রিবেদী তিনি মিনমিন করে কথা বলেন কোর্টের ভিতরে দাঁড়িয়ে, ওনাকে আমরা রাখলে চলবে না। আমার সামর্থ্য মতো যতটুকু পেরেছি আমি করেছি। যেটা আপনাদের প্রত্যাশা ছিল হয়তো আমি সেটাকে পালন করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু দয়া করে এই সেটিং তত্ত্বের মতো এই যে চিন্তাভাবনা, এটা আপনি আর দয়া করে বলবেন না। এমনি চাকরি হারা, মানসিকভাবে বিধ্বস্ত, আমরা পথ খোঁজার চেষ্টা করছি। বেতনটা যদি পাওয়া যায় তার কিছু আশ্বাস নিয়েই হয়তো মুখ্যমন্ত্রীর সামনে এই আচরণটা করেছিলাম। খারাপ কেউ ভাববেন না, এটা আমার অনুরোধ রইল। যাই হোক, আমরা শহীদ মিনারে ছিলাম, আমরা তো আর সেদিন থেকে ফিরিনি, সেই আগের দিন থেকে দিল্লি থেকে আসার পর থেকে শহীদ মিনারেই পড়ে আছি। তো আজকে ধৃতিশ এলো, বিভিন্ন রকমের কথা ওর কাছ থেকে শোনা গেল। দেখুন, ও একটু অনুতপ্ত ব্যাপারটা নিয়ে, ও যেটা বললো আমি তো একটু আবেগপ্রবণভাবে বলেছি, কিন্তু আমার ওদের চাটুকারিতা করার কোনো জায়গা ছিল না যে আমাকে এরকমভাবে আক্রমণ করছে। আমি বললাম সরাসরি তুমি বলোনি, আসলে আমি তো সবার ভালোর নেগে যদি এরকম বলে কাজ হয়, আসলে রাতও কা ভূত বাতও মে তো নেই মানতা, এটা তো জানে না। যাই হোক, সেটা বলেছে, তো বললো ঠিক আছে পরবর্তীকালে এরকম যাতে হবে না। এবার দেখুন, আমাদের সংগঠক যারা এতদিন ধরে কাজ করেছে, পড়তে গেছে, ভুল ভ্রান্তি তাদের হতে পারে, হ্যাঁ, কোনো ক্ষেত্রে। তো সেই ভুল ভ্রান্তির জন্য তো অনুতপ্ত হয়েছে যে আমার এইভাবে বলা উচিত হয়নি। এবার যখন চোখের পরিবর্তে চোখ যদি আমরা উপাতে শুরু করি, তাহলে তো সব গোটা পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে। তাই সেক্ষেত্রে মানিয়ে আমরা আগামীকাল থেকে আমাদের যে ভয়ঙ্কর আন্দোলন সেটা শুরু করছি। আগামীকাল, আমি সংক্ষেপে বলছি, পরে আরও একবার বলবো, আগামীকাল আমরা গোটা জেলা জুড়ে, গোটা জেলার যত ডিআই অফিস আছে প্রত্যেকটা ডিআই অফিসে তালা লাগাবো। অনেকে বলছেন এসএসসিতে মারবো, একটু অপেক্ষা। কেন না, প্রত্যেকটা জেলা ডিআই অফিসে তালা লাগাবেন এবং চাবিগুলো নিয়ে তারপরেই আমরা এসএসসিতে আসবো, এসএসসিকে তালা লাগাবো, ওই চাবিও এসএসসিতেই ঝুলিয়ে দেবো। প্রত্যেকটা জেলা দপ্তরের যে চাবি, সেই চাবি আমরা এসএসসিতেও ঝোলাবো আর লিখে দেবো আমাদের দাবিগুলো।
ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে। দাবি 3টে, ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যোগ্য এবং অযোগ্যদের তালিকা সার্টিফাইড করে একদম সার্টিফাইড করে আমাদের প্রকাশ করতে হবে এবং সংবাদপত্রে সেটা বিজ্ঞপ্তি আকারে দিতে হবে কারা যোগ্য আর কারা অযোগ্য। আর আমরা কি করব, নোটিফিকেশন দিতে এসএসসিকে দেব না, নো নোটিফিকেশন নো অ্যাডভার্টাইজমেন্ট বড় করে লিখে দেবো গায়ে, না দিতে দেবো না আমরা। এবং আমাদের বিচার না পাওয়া পর্যন্ত আমরা এসএসসিকে কোনো রকম একটা পরীক্ষাও নিতে দেবো না। সেটা খুব দ্রুত আমরা এসএসসি এই কর্মসূচির পরেই আমরা এসএসসিতে তালা লাগাবো, আপনারা প্রস্তুত থাকুন। আচ্ছা, মেহবুব যেটা বললো একদমই ঠিক। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সমস্ত ডিআই অফিস, প্রত্যেকটা জেলার সমস্ত ডিআই অফিসে আপনারা যে যেখানে আছেন সমস্ত ডিআই অফিসে আমরা কালকে তালা মারব। সময় আমরা বলে দেব, আপনারা জেলা নেতৃত্ব আপনাকে সংগঠিত করবে, সমস্ত ডিআই অফিসে তালা মারব, চাবি নিয়ে আসবো, আমরা একসাথে গিয়ে এসএসসি অফিসেও তালা মারব এবং এই ধরনের আন্দোলন আমাদের চলতে থাকবে এক এক করে পরিকল্পনা করে। এর থেকেও বৃহত্তর আন্দোলন আগামী কাল বা আজকেও হয়তো ঘোষণা করা হতে পারে, আগামীকালেরটা আগে হোক। শুধুমাত্র একটাই কথা বলবো আপনাদেরকে, দেখুন ছোটোখাটো বা বড় হোক ছোট হোক, কোনো জিনিস যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ভবিষ্যতে যেটা করতে হবে সেটা মাথায় রাখুন। কারণ আন্দোলন সংগঠিত করতে গেলে, বৃহত্তরভাবে লড়তে গেলে একসঙ্গে থাকাটা খুব দরকার। বিভক্ত হয়ে গেলে বা দল ভাগ হয়ে গেলে, ছোট ছোট ইউনিট তৈরি হয়ে গেলে আর আমরা কিচ্ছু করতে পারবো না। জাতি, ধর্ম, বর্ণ, কোনো সংগঠন, দল নির্বিশেষে একটাই পরিচয় হোক যে আমরা যোগ্য চাকরিহারা। এইভাবে বুকের মধ্যে যে আগুন জ্বলছে সেই তীব্রতা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব আন্দোলনের দিকে, আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করব। যে 3টে দাবির কথা বলা হলো ওই 3টে দাবি আমাদের থাকছেই, মিরর ইমেজ, যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই অ্যান্ড পাবলিকেশন, অ্যান্ড উই আর নট এন্টাইটেলড টু শো আওয়ার এলিজিবিলিটি। মিনস আমরা যে এলিজিবল কি না সেটা দেখানোর জন্য আমি আর নতুন করে কোনো প্রসেসে যাব না। আমি যে ইনএলিজিবল বা আমি যে অযোগ্য অবৈধ সেটা প্রমাণ করো, সেটার অভিযোগ আনো, সেটা আমাকে দেখাও। আমি যোগ্য কিনা তার জন্য আর কোনো প্রসেসে যেতে চাই না, যাবও না। আমরা একটা কথাই বলতে চাই, দেখুন এই রাজ্য সরকার দুর্নীতি করলো, আমাদেরকে এই রকম একটা সিচুয়েশনে ফেলে দিল। এত বছর ধরে, মানে এত বছর মানে ধরুন এই 2016, তারপরে নিয়োগ, তারপরে দুর্নীতি সামনে আসা, তারপরে মাঝে মানে কতবার ডকুমেন্ট ভেরিফিকেশান, এটা করা ওটা করা, তারপরে গিয়ে যখন যোগ্য অযোগ্য সেগ্রিগেশনের কথা হলো, এসএসসির ভূমিকা কি ছিল, কতটা কি ভালো ছিল, তাহলে কি আজকে এই পজিশনে আসতে হতো? রাজ্য সরকারের ভূমিকা কি অত ভালো ছিল, তাহলে কি আজকে এই পজিশনে আসতে হতো? সময়ের সাথে সাথে সময় থাকতে থাকতে যদি এমন কোনো কাজ করতে পারতো তারা, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। করেনি বলেই, অযোগ্যদের বাঁচাতে গিয়েই তো আজকে এরকম হলো। আর সেই অযোগ্যদের কথাই কি না মুখ্যমন্ত্রী গতকাল বললেন মঞ্চ থেকে, যে আগে বৈধদেরটা দেখে নি, যোগ্যদেরটা দেখে নি, তারপরে অযোগ্যদেরটা দেখব। আবার সেই 26,000, আবার সেই একসাথে থাকানোর চিন্তাভাবনা, এই যদি মাথার মধ্যে থাকে তাহলে কি কোনোভাবে আমাদেরকে কোর্টেও জেতানো সম্ভব হবে? তা মাথার মধ্যে এই চিন্তাটা তো দূর করতে হবে আগে। এসএসসিকেও ভাবতে দেওয়া যাবে না যে যোগ্য এখন অযোগ্য পরে, আরে অযোগ্য বাদ, একেবারে বাদ। এটা ভাবতে হবে, এটা ভাবাতে হবে। আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনের দিকে যাব। একসঙ্গে থাকুন, কোনো রকমভাবে কারোর ফাঁদে পা দিয়ে আলাদা হবেন না, চিন্তাভাবনা চেঞ্জ করবেন না। চিন্তাভাবনা চেঞ্জ মানে যে চলো বাবা আর কিছু হবে না, চলো বাবা এবার বসে থাকি, ওরা তো যাচ্ছে আমি আর যাব না। আপনাদের মধ্যে সেই তীব্রতাটা বাড়ান। শেষ কয়েকটা সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগান, না হলে কিন্তু আমরা ধসে পড়বো একেবারে। এমনি ধ্বংসের পথে এগিয়ে গেছি, ধ্বংস হয়েও গেছি, আরও ধসে পড়বো। তাহলে ভাবুন, বুঝুন, একসাথে থাকুন, লড়াই চালিয়ে যাব।
আর নিজেদের মধ্যে যে ধরনের গন্ডগোল মাঝে মধ্যে এগুলো হবে, এত বড় একটা টিম চালাতে গেলে ম্যানেজমেন্টে অসুবিধা হবেই, নিজেদের মধ্যে এরকম মানে বোঝাপড়ার সমস্যা হবেই, কিন্তু সব কিছু কাটিয়ে উঠে দিনের শেষে ওই একসাথে লড়াই করার যে কথাটা, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা একটা কথাই বলবো, দেখুন আমি আরেকজনের কথাও বলবো, ধীতিশের কথা তো বললাম, আজাদউদ্দিন রকি, আপনারা সকলেই জানেন আজাদউদ্দিন রকি একটা নির্দিষ্ট পার্টির সমর্থক, আমরা সকলেই জানি, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। কিছুটা সমর্থক হওয়ার জন্য ওর তো কিছুটা হলেও ওই পার্টির প্রতি একটু অ্যাকসেপ্টেন্স থাকে, ওর হয়ে হয়তো কিছু বলতে চায়। ওকে দিয়ে বা ওর সাথে থেকে আমরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যাওয়া, সেখানের কাজগুলো করা ওর সাথে থেকে আমরা করতে পারি, ও আমাদের এই হেল্পগুলো করে দেয়। একটা জিনিস বলতে পারি, দেখুন সেটিংয়ের তত্ত্ব যেটা উঠছে যে এ সেটিং করেছে, ও সেটিং করেছে, আমি বলছি আমি প্রত্যেকটা জায়গায় যেগুলোতে যাই, সেটা শিক্ষামন্ত্রী হোক, কমিশন হোক বা যেখানে হোক, কোনো রকমভাবে এই রকম কোনো কথা কিন্তু হয় না। আমি আমার কথাও বলছি, এরকম হয় না। আর একটা জিনিস ক্ল্যারিফাই করছি আমি একদম দৃঢ়তার সাথে, এবং এই জিনিসটা বলছি যে দীর্ঘদিন যে কোনো আন্দোলনে যে কোনোভাবে আমি দেখেছি, আপনারাও দেখেছেন, একটা যেটা আপনাদের মাথাতেও হয়তো ঘোরে, আপনারা কমেন্টও হয়তো করেন, যে একটা জায়গায় দ্বিধা থাকে যে যারা সামনের দিকে লড়ছে তাদের সঙ্গে কোনো বোঝাপড়া হয়ে যাবে না তো, সরকার হোক বা অন্য কারোর হোক, যে এদের হয়তো কিছুটা জায়গা পাকা হয়ে গেছে, এদের কিছু হবে না, এদের চাকরি চলে গেলেও যায় আসে না, এরা ঠিক ব্যবস্থা করে নেবে, এটা ভাবাটা অস্বাভাবিক নয়। এরকম ঘটনা আগে ঘটেছে, এরকমটা হয়ে থাকে, এই জন্য এই ভাবনাটা অস্বাভাবিক নয়, ভাবনাটা একেবারে সাধারণ। আমরা গত একটা আন্দোলনেও দেখেছি যে 5 জন সামনে থেকে অনশন করে লড়তেন চাকরি পাওয়ানোর জন্য, তাদের কিভাবে ব্যবস্থা হয়ে গেছিল। তো এগুলো ভাবার অস্বাভাবিক নয়, কিন্তু একটু ভাবুন, এটা যে করবে তাকে কি আপনার ছেড়ে দেবেন? এটা যে করবে আপনারা কি জানতে পারবেন না? তাই আমি তো করব না ভাই, অন্য কেউ দায়িত্ব তো আমি নিতে পারি না, কিন্তু আমাদের মধ্যেও যদি এরকম কেউ করে, আমরা কি ছেড়ে দেব? আপনারা কি ছেড়ে দেবেন? তাই এই সব ভুল বুঝবেন না, এই সব ভাববেন না, এই সব করে কেউ পার পাবে না। একসঙ্গে থাকুন, লড়াই করুন, শুধু মাথার মধ্যে একটাই চিন্তা থাকবে, যে করুক নিজের অধিকার, নিজের চাকরিটা ফেরত আনবই, তাতে মরতে হলেও মরবো। কে মারবে, কিভাবে মারবে দেখে নেব, ছেড়ে কথা বলবো না কাউকে। একটা জিনিস মাথায় রাখুন তো, রাজ্য সরকারকে ছেড়ে কথা বলবো একদম নয়, কোনো বিরোধী দল একদম নয়, কোনো পার্টি পলিটিক্স চলবে না, একটাই কথা, যোগ্য চাকরিহারা। আমরা কারোর পক্ষ নিয়ে যেমন বলবো না, কারোর বিরুদ্ধেও বলবো না, শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার্থে, এরকমটা নয়। আমরা পক্ষ তাদের নেব যারা যোগ্যদের পক্ষ নেবে, আমরা বিরোধিতা তাদের করব যারা যোগ্যদের নামে কলঙ্কিত করবে বা যোগ্যদের নামে ভুলভাল বলবে। এটাই হচ্ছে স্ট্যান্ড পয়েন্ট। সে তুমি যেই হও না বাবা, ভাড় মে যাও পার্টি, ভাড় মে যাও সরকার, ভাড় মে যাও এই সব বিভেদ প্রথা, ভাড় মে যাও সব। একটাই কথা, আমরা লড়াই করে নিজেদের অধিকার ঠিক ফিরিয়ে আনবো। সংঘবদ্ধ থাকুন, এই আশা রাখুন মনের মধ্যে যে আমরা করেই ছাড়বো, যে করে হোক। এইটা না থাকলে কিন্তু করতে পারবো না, একজোট না হলে করতে পারবো না। অবশ্যই জ্বালাময়ী তীব্রতর একটা রাগ মনের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু হবে। আমরা ঠিক করেই ছাড়বো। আপনারা একসাথে থাকুন, আগামী আর গ্রুপগুলো ফলো করুন, ফেসবুক ফলো করুন, আমরা বলবো।